আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো আমাদের হচ্ছে বইয়ের প্রথম অংশের পরে, অর্থাৎ বিজ্ঞানীদের যে অবদান সে অবদানের পরে আমাদের কিছু অংশ আলোচনা করা আছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। তো এইখানে আমি মোটামুটি এই অধ্যায়টা খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। এটা তোমাদের এই অংশটুকু এইভাবে করে পড়লেই কিন্তু এখানকার টোটাল বিষয়টা কমপ্লিট হবে, বাট তোমাদের পড়তে হবে, না পড়লে কিন্তু আসলে এই জিনিসগুলো মাথায় থাকবে না। তো প্রথমেই আমরা এই অধ্যায়ের নামটাই ছিল হচ্ছে ভৌত রাশি এবং হচ্ছে পরিমাপ। তো এইখানে আমাদের মূলত এইখান থেকেই এই ব্যাপারগুলো শুরু হবে। আর আমরা আগের ক্লাসে যে পর্যন্ত দেখেছিলাম এটা হচ্ছে আসলে পদার্থবিজ্ঞানের সূচনা বলা চলে, বা পদার্থবিজ্ঞান বিষয়টা কি বা কোন কোন বিজ্ঞানীদের অবদান আছে সেইগুলা সম্পর্কে ওইখানে বলেছিল। আর আমাদের এই অধ্যায়ের বিষয়গুলো শুরু হচ্ছে এখান থেকে। তো আমরা ফার্স্টেই যে বিষয়টা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ভৌত, সরি, প্রথমেই হচ্ছে যেটা পাচ্ছি সেটা হচ্ছে রাশি। তো রাশি ব্যাপারটা আসলে কি? তো আমরা খুবই সহজে এই ব্যাপারটা বলতে পারি যে ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাই হচ্ছে রাশি। তো তোমাদের আমি ভৌত জগৎ সম্পর্কে গতদিনও বলেছিলাম, কেউ বলতে পারবা ভৌত জগৎ জিনিসটা কি? আমার কথা কি শোনা যায়? আচ্ছা, ভৌত জগৎটা কি কে বলতে পারবা? আচ্ছা, আচ্ছা, আমরা বলতে পারি হচ্ছে এরকম যে প্রাণহীন প্রাণহীন হচ্ছে জগৎ, এই জগৎটাকে আমরা আসলে ভৌত জগৎ বলতে পারি। প্রাণহীন জগৎ অর্থাৎ তুমি বসে ক্লাস করতেছো, তুমি বসে আছো, এই কোথা থেকে যেন সাউন্ড আসতেছে, একটু মিউট করে রাখতে হবে। আচ্ছা, ওকে। তো এখন আহ, ভৌত জগৎ আমরা যেটাকে বলতেছি হচ্ছে প্রাণহীন জগৎ, হ্যাঁ। তো প্রাণহীন জগৎ মানে কি, আমরা বলে থাকি যে সকল জিনিসের প্রাণ নেই এরকম যদি জগৎ আমরা চিন্তা করি সেই জগৎটাকে আমরা বলতে পারি হচ্ছে ভৌত জগৎ। যেমন হচ্ছে তুমি যেখানে বসে ক্লাস করতেছো, এখানেই হচ্ছে টেবিল আছে, তুমি বসে আছো চেয়ারে, অথবা এই টাইপের যে বিষয়গুলো আছে সবগুলোই কিন্তু আসলে এইগুলার কিন্তু প্রাণ নেই, তার মানে এইগুলো হচ্ছে আমাদের এই ভৌত জগতের অংশ। আমরা যদি এরকম চিন্তা করি যে একটা স্কেল আছে, এই স্কেলটার প্রাণ নেই, সো এইটাও ভৌত জগতের একটা অংশ। তাই আমরা খুব সহজেই বলি যে প্রাণহীন আহ, জগৎকে আমরা ভৌত জগৎ বলি, বা এই পৃথিবীতে প্রাণহীন, মনে করো যে যে বস্তু নিয়ে যে জগৎটা আমরা কল্পনা করতে পারি সেটাকে ভৌত জগৎ বলা হয়। আর এই ভৌত জগতের মধ্যে যা কিছু পরিমাপ করা যায়, যেমন এই স্কেলটা পরিমাপ করা যায়, তাই আমরা বলতে পারি এই স্কেল এর যে পরিমাপযোগ্য যে অংশটা সেটাকে আমরা রাশি বলতে পারি। তো এর আসলে কি পরিমাপ করা যায়, এর দৈর্ঘ্যটা পরিমাপ করা যায়, তাই আমরা দৈর্ঘ্যকে একটা রাশি বলতে পারি। তাইলে আমরা সর্বোপরি যেটা বললাম সেটা হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাই হচ্ছে রাশি। তাহলে রাশির সংজ্ঞাটা যদি আমাদের আসে যে রাশি কি, তাহলে আমরা বলবো যে ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাই হচ্ছে রাশি। আচ্ছা, তো গঠন অনুসারে আমরা রাশিকে দুই ভাবে ভাগ করে থাকি। আমরা এখানে জাস্ট গঠন অনুসারের কথাটা উল্লেখ করে দিলাম। এর পেছনে কারণ হচ্ছে রাশি আমাদের আরও বিভিন্নভাবে হতে পারে, যেমন আমরা স্কেলার রাশি, ভেক্টর রাশি এরকম টাইপের কিছু কথাও বলতে পারি। আহ, আচ্ছা, তো আমরা এখানে হচ্ছে স্কেলার রাশি, ভেক্টর রাশি আমরা এই কথাও বলতে পারি। তো এখানে আমাদের বলা হচ্ছে যে আমরা মূলত রাশিকে আমরা গঠনের উপর ভিত্তি করে আমরা আসলে দুই ভাবে ভাগ করতেছি। এর মধ্যে একটাকে আমরা বলছি মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি। এই লব্ধ রাশিকে আমরা অনেক সময় যৌগিক রাশি বলে থাকি। যৌগিক রাশি বললেও কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে এটাকে যৌগিক রাশিও বলা যায়, হ্যাঁ। আচ্ছা, এটাকে আমরা যৌগিক রাশি বলতে পারি। তো এখন এই যে যে মৌলিক রাশি আর লব্ধ রাশি বা যৌগিক রাশি, তো এই জিনিসটা আসলে কি? আমরা বলবো যে রাশি পরিমাপ করার জন্য অন্য রাশির প্রয়োজন হয় না, বা যে রাশি হচ্ছে স্বাধীন, নিরপেক্ষ,
যেটা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, বরঞ্চ অন্যান্য রাশিগুলোই তার উপর নির্ভর করে, তাদেরকে আমরা বলতে পারি মৌলিক রাশি। তো মৌলিক রাশি আমাদের এখানে বলা হয়, মৌলিক রাশি হচ্ছে সাতটা। মৌলিক রাশি হচ্ছে সাতটা, এই সাতটার উল্লেখ করেছি এখানে, আমরা সাতটাই উল্লেখ করেছি। তো এই এখানেও বলে দেওয়া আছে যে মৌলিক রাশি হচ্ছে সাতটা, এটা একটু মনে রাখবো সবাই। তো মৌলিক রাশি হচ্ছে আমরা জানছি সাতটা, এবং এই সাতটার মধ্যে কি কি আছে? আমাদের দৈর্ঘ্য আছে। এখন এই দৈর্ঘ্য হচ্ছে অন্য কোনো রাশির উপর কিন্তু ডিপেন্ডেন্ট না, অর্থাৎ এটা হচ্ছে স্বাধীন আমাদের রাশি। তারপর আমরা ভর বলতেছি, তারপরে আমরা হচ্ছে সময় বলতেছি, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, দীপন তীব্রতা এবং হচ্ছে পদার্থের পরিমাপ। এইগুলো সবই কিন্তু আমাদের মৌলিক রাশি। এখন তাহলে আমরা বলতে পারি যৌগিক রাশি বা হচ্ছে লব্ধ রাশিটা কি? আমরা বলবো যে সকল রাশি অন্য রাশির উপর নির্ভর করে, তো তাদেরকে আমরা বলবো হচ্ছে লব্ধ রাশি, বা আমরা হচ্ছে যৌগিক রাশি বলতে পারি। তো এখন এই যে আমাদের মৌলিক রাশি সাতটি ছাড়া, আমার কথা কি বোঝা যায়? হ্যালো? আহ, আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, বিদ্যুৎ চলে গেছে, আমাদের জয়েন আছে, সবাই কি জয়েন আছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাদের দিকে বিদ্যুৎ আছে নাকি? বিদ্যুৎ আছে? আচ্ছা, আমার এখানে বিদ্যুৎ চলে গেল মাত্রই। আচ্ছা, ওকে। আচ্ছা, সবাই আমার কথা শুনতে পাচ্ছ তাইলে? আচ্ছা, ওকে। তো এখন আমরা যে বিষয়টা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই যে যে মৌলিক রাশি সাতটা আছে, এই সাতটা ছাড়া বাকি সবই হচ্ছে লব্ধ রাশি। তো আমরা এই লব্ধ রাশির মধ্যে আমরা পড়েছি হচ্ছে বেগ, পড়েছি এই যে ত্বরণ, তারপরে বল, এই যে কাজ, এইগুলো সবই কিন্তু লব্ধ রাশি, হ্যাঁ। তো আমাদের এখান থেকে জাস্ট এই যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে তোমার রাশিটা কি। রাশি হচ্ছে আমাদের দুই ধরনের, একটা হচ্ছে মৌলিক রাশি, একটা লব্ধ রাশি। মৌলিক রাশি কি জিনিস সেটা তোমাদের সবারই মনে থাকবে, যে যে রাশি অন্য রাশির উপর নির্ভর করে না। এবং এই মৌলিক রাশি হচ্ছে সাতটা, এই সাতটা হচ্ছে কি কি সেটা আমাদের মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে নিচের কোনটি লব্ধ রাশি বা নিচের কোনটি মৌলিক রাশি, তখন আমাদের এই সাতটা মনে না থাকলে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো না। তো এর ছাড়াও আমাদের আরো বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও আমি হচ্ছে এখানে হচ্ছে দেখাইছি, সেটাও আমি এখানে দেখাই দিচ্ছি। তো তার আগে আমাদের এই যে যে সাতটা মৌলিক রাশি আছে, আমাদের বইতে হচ্ছে সাতটা মৌলিক রাশিকে জাস্ট লেখা আছে ওখানে, মেবি হচ্ছে তোমার রাশির নামটা, একক, আর হচ্ছে তোমার সংকেত বা তোমার সংকেতের একক, এই চারটা পর্যন্ত দেওয়া আছে। তো আমি এখানে মাত্রাটা উল্লেখ করেছি। তো তোমরা হচ্ছে বইয়ের ওই সাইডে এটা হচ্ছে তোমরা উল্লেখ করে নিতে পারো। তো এইখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে তোমরা এইখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমরা এই যে যে সাতটা রাশি আছে, যে দৈর্ঘ্য, ভর, সময়, তারপরে বিদ্যুৎ প্রবাহ, তাপমাত্রা, দীপন তীব্রতা বা হচ্ছে পদার্থের পরিমাপ, এইগুলার হচ্ছে এককগুলা কি কি। যেমন দৈর্ঘ্যের একক আমরা হচ্ছে মিটার বলে থাকি, ভরের একক হচ্ছে কিলোগ্রাম বা যেটাকে আমরা কেজি বলে থাকি, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড বলে থাকি। বাকি আরও সবগুলোরই এককই কিন্তু আছে, বাট আমাদের এখানে এর আবার সংকেতগুলো কি আছে। যেমন আমি দৈর্ঘ্যকে প্রকাশ করব কি দ্বারা, যেহেতু দৈর্ঘ্যের প্রথম শব্দটা কি, লেন্থ, লেন্থের প্রথম অক্ষরটা দিয়ে আমি একে প্রকাশ করব, তার মানে এটাকে আমরা এল দিয়ে প্রকাশ করতেছি। তারপরে আমরা ভর,
ভরকে কি দিয়ে প্রকাশ করব? এখানে আমরা ভরে যে মাস বলতেছি এর প্রথম অক্ষরটা দিয়ে আমরা একে প্রকাশ করতেছি। আচ্ছা, তারপরে সময়কে আমরা টাইম বলতেছি, তো এখানে টি দ্বারা প্রকাশ করতেছি। তড়িৎ প্রবাহকে আমরা আসলে এখানে আচ্ছা, এখানে এটা কিন্তু আই হবে, এখানে আসলে এটা আই হবে, হ্যাঁ? আচ্ছা, ওকে। তো তারপরে আমরা আসি, এখানে হচ্ছে আমাদের তাপমাত্রাকে আমরা আসলে কেলভিন বলে থাকি একক, আর সংকেতটা আমরা এখানে থিটা অথবা টি দিয়ে প্রকাশ করে থাকি। টি বলতে তাপমাত্রা বা টেম্পারেচার বোঝাবে, অথবা থিটা দিয়েও প্রকাশ করা যেতে পারে। দীপন তীব্রতা, এটাকে আমরা এখানে আসলে এলভি না আইভি, এখানে আসলে আইটা একটু হয়ে গেছে, আইভি হবে। আচ্ছা, আর একটা হচ্ছে পদার্থের পরিমাপ, এটাকে মোল বা এটাকে এন দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, তারপরে আমরা এখানে আসি হচ্ছে এককের হচ্ছে সংকেতের একক আসলে কি হবে। যেমন আমি এই যে মিটার, তাহলে মিটারকে আমি এম দিয়ে প্রকাশ করব। এই যে কেজিকে কি দিয়ে প্রকাশ করব? মানে এই যে একক, তার হচ্ছে সংকেতটা এটা, হ্যাঁ, এটা। তো এখন তাহলে সেই ক্ষেত্রে আমি সেকেন্ডকে এস দিয়ে প্রকাশ করব, অ্যাম্পিয়ারকে কি দিয়ে, শুধু এ দিয়েও প্রকাশ করতে পারি, এ এম পি দিয়েও প্রকাশ করতে পারি। কেলভিনকে কে দিয়ে প্রকাশ করব, ক্যান্ডেলাকে সিডি দিয়ে প্রকাশ করব, আর মোলকে এমও এল লিখে প্রকাশ করব। ঠিক আছে? আচ্ছা, এখন এই সবগুলোর মাত্রা, এই মাত্রাগুলো খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে আমাদের প্রথম তিনটা তো খুব ভালোভাবে মনে রাখতে হবে। প্রথম তিনটার ক্ষেত্রে আমরা বলতেছি হচ্ছে প্রথমটা হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য হিসাব করা হয় লেন্থ হিসাবে, তাহলে এখানে আমরা একে এল দিয়ে প্রকাশ করব। ভর হিসাব করা হয় আসলে আমাদের মাস বা হচ্ছে আমাদের ম্যাস বলা হয়, এটাকে আমরা ভর বলে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এম দিয়ে প্রকাশ করব। আর সময়কে আমরা টাইম দিয়ে প্রকাশ করতেছি, এখানে বড় হাতে টি দিয়ে প্রকাশ করা হচ্ছে। এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ, এই তিনটা দিয়ে আমাদের অনেক কিছু করা লাগবে, অনেক বিষয় হচ্ছে আমরা সলভ করতে পারবো এই তিনটা দিয়ে, খুব বেশি কাজে লাগবে এটা। আচ্ছা, এরপরে আমাদের বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ প্রবাহটা আমাদের জেনে রাখতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের একটা বেসিক। বিদ্যুৎ প্রবাহকে আই দিয়ে প্রকাশ করা হয়, এখানেও আই হবে, এখানেও আই হবে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রাকে আমরা আসলে টি দিয়ে প্রকাশ করতেছি, এর মাত্রা হচ্ছে টি। আর দীপন তীব্রতা, এই যে দীপন তীব্রতা, এইগুলো কিন্তু একটু আননোন। এটা অনেক সময় দীপন তীব্রতার মাত্রা দিলে পরে অনেকেই পারে না, তো এটা একটু মাথায় রাখবে। এটা হচ্ছে জে, হুম, যেটা এরকম, যদিও এখানে একটু অন্যরকম মনে হচ্ছে। দীপন তীব্রতাটা আসলে কি, মনে করো তুমি একটা হচ্ছে সাপোজ একটা মোমবাতি জ্বালাই দিছো, হ্যাঁ? এখন এই মোমবাতির যে তীব্রতা হবে যদি তুমি ওইখানে একটা হচ্ছে স্প্রিট ল্যাম্প, অথবা তুমি হচ্ছে এখানে একটা বুনসেন বার্নার বলা হয়, অথবা তুমি এই যে অনেক সময় দেখো ওই যে লোহার যে দোকানগুলোতে স্টিল বা লোহার যে কাজগুলো করে ওইখানে অনেক বেশি টেম্পারেচার যুক্ত হচ্ছে কিছু যন্ত্র পাওয়া যায়, সেগুলো দিয়ে অনেক বেশি হচ্ছে উচ্চ তাপমাত্রা দিয়ে ওইগুলোকে গলানো হয়। তো এই যে যে এক একটা উৎস, এই এক একটা উৎসের কিন্তু ক্ষমতা এক এক রকম। মানে বিষয়টা হচ্ছে তুমি মনে করতে পারো যে তোমার বাসা বাড়িতে যে হচ্ছে গ্যাসের চুলা থেকে যে মনে কর যে আলোটা বের হয় ওইটার তীব্রতাটা, আর একটা মোমবাতির যে আলো বের হবে ওইটার তীব্রতা তো একরকম না। তার মানে এই দীপন বলতে আসলে আলো বোঝায়। দীপন মানে হচ্ছে আলো, আর হচ্ছে এর যে তীব্রতা, এটাকে আমরা আসলে ওটা কতটা শক্তিশালী সেটাকে বোঝাচ্ছে। তাই দীপন তীব্রতা মানে হচ্ছে ওই আলোটার তীব্রতা কেমন। যেমন ওই যে অনেক সময় দেখো না যে সূর্যের আলোর ক্ষেত্রেও আমরা অনেক সময় দেখি যে কিছু ক্ষেত্রে অনেক বেশি হচ্ছে তোমার তাপ থাকে, আবার কিছু ক্ষেত্রে তাপ কম থাকে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি দীপন তীব্রতা হচ্ছে কম বা বেশি, হ্যাঁ? ব্যাপারটা বুঝতে পারলাম? আচ্ছা, এবার আমরা আসি, তারপর আমাদের বলছে পদার্থের পরিমাপ। আমরা পদার্থকে পরিমাপ করি, ওই যে তোমাদের হচ্ছে ৬ অধ্যায়ের মধ্যে পড়িয়েছিলাম মেবি, হচ্ছে কেমিস্ট্রি ৬ অধ্যায়ের মধ্যে, যে পদার্থের পরিমাপের একক হচ্ছে আমরা এই যে বলে থাকি মোল। মোল হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক। তো সেটাই হচ্ছে এখানে, এটাকে আমরা হচ্ছে এন দিয়ে, বড় হাতের এন দিয়ে প্রকাশ করি। এখন এখানে যদি আমি হচ্ছে আহ, যে কাউকে প্রশ্ন করলেই কিন্তু এই তিনটা জিনিস আসলে সবচেয়ে বেশি পোলাপান ভুল করে। এর মধ্যে এক হচ্ছে এইটা, দীপন তীব্রতা, এবং হচ্ছে পদার্থের পরিমাপ, এই তিনটার মাত্রা বলতে পারে না। তো সো এই মাত্রাগুলো একটু মাথায় রাখবা সবাই। এইটা কিন্তু, এই তিনটা জিনিসের মাত্রাটা একটু মাথায় রাখবা, এটা ম্যাক্সিমামই কিন্তু ভুল করে। হুম,
পরীক্ষাতে আসে, পরীক্ষাতে আসলে অনেকেই ভুল করে ফেলে, এটা মাথায় থাকে না। আর বাকিগুলো হচ্ছে নিয়মিত ব্যবহার করা হয়, তো এই জন্য ওই বাকিগুলো মনে থাকে, বাট এই তিনটা জিনিস হচ্ছে ব্যবহার কম হয় বা এই জন্য মনে থাকে না। তো এই তিনটা জিনিস একটু মাথায় রাখবা। তো এই জিনিসটা কিন্তু একসাথে দেওয়াতে অনেকের মাথার মধ্যেই একটু উল্টাপাল্টা মনে হচ্ছে। জাস্ট আমাদের এইটুকু মনে রাখতে হবে, প্রথম তিনটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, প্রথম তিনটা আমাদের খুব বেশি মানে কাজে আসবে আর কি। তো আমরা দৈর্ঘ্যকে বলবো হচ্ছে এই যে এল, বড় হাতের এল। ভরকে বলবো হচ্ছে আমরা বড় হাতের এম। আর সময়কে বলবো বড় হাতের টি। এগুলো সবই কিন্তু বড় হাতের, আর সংকেতগুলো সবই ছোট হাতের। আচ্ছা, এই জিনিসটা একটু মাথায় রাখবা। তাহলে আমরা এখানে যে ব্যাপারটা পাচ্ছি, তাইলে এখানে আমরা বলতেছি যে এসআই ইউনিট, এসআই ইউনিটে 7টি মৌলিক রাশি এখানে দেওয়া আছে। এসআই ইউনিটটা আসলে কি? এসআই ইউনিট আমরা বলে থাকি হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, অর্থাৎ এই যে আমাদের একক, এই এককের যে আন্তর্জাতিক পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের এককের আন্তর্জাতিক পদ্ধতি। আচ্ছা, এরপরে আমরা চলে আসি। তো এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে। এখানে দেখো, আমি ওই আগের পৃষ্ঠায় যদি চলে যাই, এই যে এর মধ্যে দেখো একটা কথা বলা ছিল, এই যে লব্ধ রাশির মধ্যে কিন্তু একটা কথা বলা ছিল যে এই যে কাজ, তারপরে বল, তারপরে ত্বরণ, তারপরে বেগ, এইগুলো হচ্ছে লব্ধ রাশি। এখন খ নম্বর প্রশ্ন আসে যে তোমার এই যে এমন প্রশ্ন আসে যে দেখাও যে বল একটি লব্ধ রাশি। তারপরে প্রশ্ন আসে হচ্ছে দেখাও যে ক্ষমতা একটি লব্ধ রাশি, দেখাও যে কাজ একটি লব্ধ রাশি। এখানে আমি তোমাদের হচ্ছে তিনটা দেওয়ার চেষ্টা করেছি। তো আমি এখানে বেসিকটা কিভাবে তুমি সলভ করবে বা কিভাবে তুমি এই জিনিসটা লিখতে পারো, সেই জিনিসটা আমি এখন এখানে ব্যাখ্যা করে দিচ্ছি। আমি দুটো জিনিস ব্যাখ্যা করব, আর বাকিটা তোমাদের করা লাগবে। তো এইখানে আমরা তাহলে কি কি পাচ্ছি, টোটাল আমরা আসলে কি কি পাচ্ছি সবগুলোই আমাদের করতে হবে। এর মধ্যে আমাদের ফার্স্টেই আমরা পাচ্ছি যে বেগ। আমাদের কিন্তু এইগুলো থেকেই কিন্তু বেসিক আর কি, বেগ। তারপর আমরা বললাম হচ্ছে ত্বরণ। তারপর আমরা বলছি হচ্ছে তোমার বল। তারপরে আমরা বললাম হচ্ছে কাজ। তারপরে আমরা বললাম হচ্ছে ক্ষমতা। এই যে আমাদের যে ব্যাপারগুলো আছে, এই সবগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, এমনকি স্মরণ সম্পর্কেও আমাদের জানতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে যে যতগুলো আমি এখানে দিলাম, এর মধ্যে আমি প্রথম 2 থেকে 3টা তোমাদের একটু করব, পরের এইগুলা তোমাদের হচ্ছে নিজেরা বাসা থেকে করবা, করে গ্রুপে হচ্ছে ওই কাজগুলো সাবমিট করবা। তো আমি প্রথমেই স্মরণ দিয়ে শুরু করতে চাই। আচ্ছা, আমি যদি বলি স্মরণ কোন ধরনের রাশি, কে বলতে পারবা? এটা হচ্ছে মৌলিক রাশি নাকি লব্ধ রাশি? আহ, এটা হচ্ছে লব্ধ রাশি বললা, আর কেউ? আর কি কে কিছু বলতে চাইলা, শোনা গেল না। আচ্ছা, এখানে স্মরণটা কিন্তু আসলে লব্ধ রাশি না, এটা হচ্ছে মৌলিক রাশি। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া কেন? কারণ স্মরণ হচ্ছে কার উপর ডিপেন্ডেন্ট? স্মরণ আসলে কোনো কিছুর উপরেই কিন্তু ডিপেন্ডেন্ট না। আমরা বলে থাকি স্মরণকে হিসাব করা হয় হচ্ছে দৈর্ঘ্য হিসাবে হিসাব করা হয়। তাই একে আমরা আসলে দৈর্ঘ্য হিসাবে যেহেতু হিসাব করা হয়, তাই এর ক্ষেত্রে এর মাত্রাটাকে এল দিয়ে প্রকাশ করে থাকে। কি দিয়ে প্রকাশ করে থাকে? এল দিয়ে প্রকাশ করে থাকে। ওকে, তো এটা কারো উপরে কিন্তু নির্ভরশীল না, এটা কারো উপরে নির্ভরশীল না। আচ্ছা, কিন্তু বেগ, ত্বরণ, সরণ এবং বাকি সবগুলোই কিন্তু আমাদের কিসের উপর নির্ভরশীল? এই অন্য একটা রাশির উপরে নির্ভরশীল। আচ্ছা, তুমি এই লব্ধ রাশিকে যদি বের করা শিখতে পারো, তাহলে মাত্রাটা ক্লিয়ারলি তুমি বুঝে যাবা। মাত্রা নিয়ে তোমার আর তেমন কোনো ঝামেলা হবে না, তুমি যদি লব্ধ রাশির এই পার্টটা ভালো করে বুঝতে পারো। তো দেখো, আমি ফার্স্টেই একটা জিনিস বলি, সেটা হচ্ছে তোমরা জানো বেগ। আচ্ছা, কেউ কি বলতে পারবা বেগের সংজ্ঞাটা আসলে কি? আমরা বলে থাকি যে সময়ের, হ্যাঁ বলো। আচ্ছা, একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে হচ্ছে বেগ বলা হয়। তার মানে
এক সেকেন্ডে যতটুকু আসলে দূরত্ব অতিক্রম করবে বা যতটুকু সরণ হবে সেটাকে আমরা বলে থাকি আসলে বেগ। তাই বেগকে আমরা আসলে বলে থাকি সরণ ভাগ আমরা সময় বলে থাকি, সময় বলা হয়। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে আমাদের বেগের কন্ডিশন। আচ্ছা, সেম ওয়েতে আমি যদি ত্বরণের কথা বলতে চাই, তাহলে ত্বরণ মানে কিন্তু আমরা বলতে পারি ত্বরণ হচ্ছে আবার দুইটা জিনিসের সাথে সম্পর্কিত। এক হচ্ছে বেগ আর সময়ের সাথে। আমরা বলে থাকি একক সময়ে বেগের পরিমাণ অথবা সময়ের সাথে বেগ পরিবর্তনের হারকে আমরা বলে থাকি ত্বরণ। তার মানে এইখানে একটা বিষয় তুমি কিন্তু ক্লিয়ার হচ্ছ যে আমরা এই যে বেগ, তাহলে বেগ কোন কোন রাশির উপর ডিপেন্ডেন্ট হলো? সরণের উপর ডিপেন্ডেন্ট হলো আর সময়ের উপরে ডিপেন্ডেন্ট হলো। যেহেতু বেগ হচ্ছে দুইটা রাশির উপরে নির্ভরশীল, তাই বেগকে অনায়াসে আমরা বলতে পারি এটা হচ্ছে লব্ধ রাশি। সেম ওয়েতে আমি ত্বরণের ক্ষেত্রে, এখন ঘটনা হচ্ছে ত্বরণের যদি বলে যে ত্বরণ একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো, তাহলে কি আমি এরকম ব্যাখ্যা করব? না। এইখানে তো এইখানে আমাদের লব্ধ রাশি আছে, আমি এইখানেও লব্ধ রাশি আকারে রেখে দিয়েছি, তো বেগ আকারে রাখলে কিন্তু হবে না, বেগকে আবার ভেঙে দিতে হবে। তো ভাঙবো কিভাবে? আমরা তো জানি যে বেগ সমান কি, বেগ সমান সরণ বাই সময়। তাহলে আমি এখানে সরণ ভাগ হচ্ছে সময় বসাই দিব। কোথায় বসালাম? ওই যে আমাদের বেগের জায়গাতে। ওকে, আচ্ছা, তো এখন আমার নিচে একটা কি ছিল? সময় ছিল। তাহলে দুইটা মিলে আসলে আমাদের কি তৈরি হলো? এটার নিচে আমরা চিন্তা করলাম ওয়ান আছে, ওয়ান আছে। এখন এইটাকে যদি আমি উল্টে দিই, তাহলে এখানে আমাদের কিন্তু আসবে ব্যাপারটা এইরকম যে উপরে আসবে হচ্ছে সরণ আর নিচে আসবে সময় এর কি স্কোয়ার। তাহলে আমাকে যদি ত্বরণ বলে, তাহলে আমাকে কিন্তু এইটুকু দেখাইতে হবে। দেখায় আমি বলবো যেহেতু ত্বরণটা হচ্ছে সরণ এবং সময়ের উপর নির্ভরশীল, তাই ত্বরণ অবশ্যই একটি লব্ধ রাশি। ত্বরণ অবশ্যই একটি কি রাশি? লব্ধ রাশি। তো এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা? আচ্ছা, ওকে। তার মানে এই ত্বরণের মধ্যে কি কি আছে? ত্বরণের মধ্যে সরণ আছে আর সময় আছে। আচ্ছা, এখন যদি আমি এই জিনিসটা বের করতে পারি, তাহলে আমি কিন্তু খুব সহজে মাত্রাটা বের করে ফেলতে পারবো। দেখো তো, আমি যদি বেগের মাত্রা বলি, তাহলে বেগের মাত্রা কি বলো তো? বেগের মাত্রা উপরে কি যাবে? এই যে সরণ, সরণের হচ্ছে মাত্রাটা কি? সরণের মাত্রা আমরা বলছিলাম হচ্ছে, সরণের মাত্রা হচ্ছে এল, বড় হাতের এল। তাহলে এখানে আমি বড় হাতের এল দিয়ে দিলাম আর নিচে হচ্ছে আমি টি দিয়ে দিলাম। তাহলে এখন আমাদের এখানে কি থাকলো? আমরা বলতে পারি এল টি ইনভার্স 1। ওকে, তো এইটা হয়ে গেল আমাদের হচ্ছে বেগের মাত্রা। ওকে, বেগের মাত্রাটা হয়ে গেল। তার মানে আমি যদি এই লব্ধ রাশির ব্যাপারটা কনফার্ম করতে পারি, তাহলে আমি এই মাত্রাগুলো আমার মুখস্থ করা লাগবে না, আমি ইজিলি বের করে নিতে পারবো, কোনো সমস্যাই হবে না। উপরে এল হচ্ছে সরণ আর নিচে হচ্ছে টি হচ্ছে সময়। এর ক্ষেত্রেও কি বলবো? এর ক্ষেত্রে উপরে আমাদের যাবে হচ্ছে এল আর নিচে যাবে কি সময়ের স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলবো হচ্ছে এল টি ইনভার্স 1 এই 2। তো এই হচ্ছে আমাদের ঘটনা। সবাই কি ব্যাপারটা বুঝতে পারলাম? ওকে, তো আমাদের এই হচ্ছে বিষয়বলি ছিল। তো আমরা লব্ধ রাশির আলোচনায় ছিলাম এবং লব্ধ রাশি আলোচনা করতে যেয়ে আমরা এখানে আসলে মাত্রাগুলো নিয়ে কথা বললাম এবং আমরা মূলত এইখানে আলোচনা করতে চাচ্ছিলাম যে হচ্ছে বল একটি লব্ধ রাশি, কিন্তু সেখান থেকে আমরা চলে গেছি হচ্ছে তোমার ত্বরণ এবং হচ্ছে আমাদের ত্বরণ এবং হচ্ছে বেগে চলে গিয়েছিলাম। তো আমরা এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিসকে আমি এক সাইডে রেখে দিই, এইখানে আমাদের এটা কাজে লাগবে। আমরা যদি এটাকে এই সাইডে রেখে দিই, এটাকেও আমরা ধরে এনে এখানে রেখে দিই। আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করো, এখন আমাদের আলোচনা যেটা হবে সেটা হচ্ছে বল নিয়ে আলোচনা হবে। তো তুমি বল বা ফোর্স পড়েছো 3 অধ্যায়ের মধ্যে, আমাদের বল নিয়ে আলোচনা করা আছে। এটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করি, মনে আছে সবার আশা করি। এই নিউটন এই বলের সূত্রটা দিয়েছিলেন, এফ ইজিক্যাল টু এম এ একটা ফর্মুলা বলেছিলেন, তাই না? তো এখন আমরা যদি এরকম বলতে চাই যে বল সমান, তাহলে আমরা কি বলতে চাই? যদি আমি বলি যে বল ইজিক্যাল টু, আসলে কি বলা যাবে? বল ইজিক্যাল টু আমরা
জাস্ট বলতে পারবো এরকম যে এই যে এইটার নামটা আসলে কি, এটা হচ্ছে আমাদের ভর, আর আমরা এইটাকে কি বলে থাকি, ত্বরণ। আচ্ছা, এখন আমরা এই যে আমাদের ভর আর এই ত্বরণের জায়গাতে আমরা কি লিখতে পারি, আমি যদি চাই একবার এটা লিখে দিতে পারি, অথবা ত্বরণের জায়গায় আমরা লিখতে পারি কি, ত্বরণ সমান আবার কি লেখা যায়, ত্বরণ সমান কিন্তু আমরা লিখতে পারি না, এইখানে হচ্ছে আমরা ত্বরণ সমান কিন্তু লিখবো হচ্ছে এরকম যে বেগ, বেগ ভাগ হচ্ছে সময়। হ্যাঁ, হ্যাঁ, তোমার ওখান থেকে নয়েজ আসতেছে কথা বলার সময়। আচ্ছা, ওকে, তো এখন এখানে যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে বেগের জায়গায় আমরা কি বলতে পারি, বেগের জায়গায় আমরা আবার এখানে বলতে পারি হচ্ছে বেগ সমান হচ্ছে, আচ্ছা এটাকে একটু নিচে লিখি তাহলে সুবিধা হবে। তো এটাকে আমরা আবার এখানে এরকম লিখতে পারি যে এই বেগ সমান আবার আমরা লিখতে পারি হচ্ছে কি সরণ বাই সময়। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে সরণ ভাগ হচ্ছে আমাদের সময়। ওকে, আর নিচে আমাদের আরেকটা সময় আছে। ওকে, তো এবার আমরা এখান থেকে যে ব্যাপারটা পাচ্ছি সেটা হচ্ছে ভর আছে সাথে, আমরা এই সময়টা এর সাথে গুণ হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের এখানে চলে আসবে হচ্ছে সরণ, আর এখানে হচ্ছে আমাদের সময়। তো এইবার আমরা এই হচ্ছে আমরা পেয়ে গেলাম কি বলতো, আমরা বল সমান পেয়ে গেলাম। তো আমি এইটুকু লিখার পর আমি লাস্টে লিখব যে যেহেতু বল অনেকগুলো রাশির উপর নির্ভরশীল, অথবা বলতে পারো যে বল ভর, সরণ এবং সময়ের উপর নির্ভরশীল, সুতরাং বল একটি লব্ধ রাশি। এইটুকু লিখলে আমাদের খ নম্বরের জন্য, এটা খ নম্বরে আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি, তাহলে খ নম্বরের জন্য আমাদের এতটুকু লিখলেই কিন্তু হবে। তো আমরা কি লিখবো, আমরা লিখবো যে বল ইজিক্যাল টু ভর গুণ ত্বরণ, ভর গুণ আমরা ত্বরণকে আমরা বলবো বেগ বাই সময়, এই প্রসেসে আমরা এটাকে বলে দিতে পারবো। তো এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা, এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে? আচ্ছা, সেম ওয়েতে যদি আমি এখন এইটা বাদ দিয়ে যদি আমি তোমাকে বলি যে তুমি এই বল না, এবার তুমি হচ্ছে করবা কাজ, এই যে পরেরটা, তো কাজেরটা যদি তোমাকে করতে বলি তাহলে কাজের ফর্মুলাটা তোমাকে আগে জানতে হবে। তো আমরা 4 অধ্যায়ের মধ্যে পড়েছিলাম যে কাজ সমান হচ্ছে কি বল গুণ, এই যে কাজ সমান আমরা বলেছিলাম, হ্যাঁ, কাজ সমান হচ্ছে বল গুণ হচ্ছে বল গুণ সরণ। আচ্ছা, এখন একটা বিষয় মাথায় রাখবা যে এটাকে যারা রিলেট করতে পারছো না তারা হচ্ছে এর সাথে একটু দেখে নিবা যে ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস বলে একটা টার্ম আমরা শিখেছিলাম, এখানে একটা ফর্মুলা। তার মানে এই ডাব্লিউ হচ্ছে কাজ, এই যে এফ হচ্ছে সরণ, আর এস হচ্ছে সরি এফ হচ্ছে বল, আর এস হচ্ছে সরণ। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের সূত্রটা ছিল, তো ওই সূত্রেরই হচ্ছে আমরা বাংলায় লিখলে এরকম করে লেখা যায়। এরপর আমরা মাত্রই কিন্তু শিখলাম কি বলো, বল সমান আমরা কিন্তু শিখলাম। কারো যদি মনে থাকে যে বল সমান আমি ডিরেক্টলি লিখতে পারবো, তাহলে এখানে ডিরেক্টলিও সে লিখতে পারে, এই ক্ষেত্রে আসলে তেমন কোনো সমস্যা নেই। সে যদি ডিরেক্টলি লিখতে পারে, লিখতে এখানে লিখে দিবে একবারে, এখানে একবারে লিখে দিবে যে ভর গুণ তোমার হচ্ছে সরণ ভাগ হচ্ছে সময়ের স্কোয়ার। একটু আগে তো আমরা সেটাই দেখলাম, তাই না? একবারে লিখে দিলাম। কেউ যদি মনে করে আমি এইভাবে লিখবো, লিখার পরে উপরে দেখো এখানেও একটা সরণ আছে, এখানেও একটা সরণ আছে, তাহলে দুইটাকে আমরা সরণের স্কোয়ার বলে দিতে পারবো। ওকে, এটা বুঝতে অসুবিধা আছে কারো? এখান থেকে আমরা সময়ের স্কোয়ার বলে দিতে পারবো। তো এই হচ্ছে আমাদের ঘটনাবলী। তো আমরা এইভাবে এই জিনিসটাকে বলে দিতে পারবো। কেউ যদি একবারে লিখতে চাই এভাবে লিখতে পারবে, কেন? কারণ এই বলের জায়গায় তো আমি এই একবারে আসলে এই জিনিসটা একটু আগেই প্রমাণ করে দেখালাম যে বল সমান কি। তো বল সমান কি সেটা আমরা এখানে একবার বসাই দিয়েছি, সরণ সরণ আমরা পরে স্কোয়ার করেছি, এই হচ্ছে আমাদের ঘটনা। আবার কেউ যদি মনে করে না ভাই আমি
এই বলকে যেভাবে ভাঙছি এখানেও সেভাবে ভেঙে ভেঙে দেখাবো, কোনো সমস্যা নেই, সেটা দেখালেও কিন্তু দেখানো যাবে। তো সেই ক্ষেত্রে আমরা নিচের দিকে লিখব কি, লিখব হচ্ছে কাজ যেহেতু ভর, সরণ এবং সময়ের উপর নির্ভরশীল, তাই কাজ হচ্ছে একাধিক রাশির উপর নির্ভরশীল, সুতরাং কাজ একটি লব্ধ রাশি। তো এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা? আচ্ছা, এখন তোমাদের বাসার কাজ হচ্ছে এই তিনটাই সুন্দর করে তোমরা লিখবা। এর মধ্যে হচ্ছে একটা আমরা বলতে পারি হচ্ছে তোমার এইখানে হচ্ছে আমরা একটাকে বলতে পারি হচ্ছে বল, কাজ এবং ক্ষমতা। এই বল এবং কাজ এবং ক্ষমতা এই তিনটাই তোমরা দেখবা। তো ক্ষমতার সূত্রটা আমি জাস্ট এখানে একটু বলে দিচ্ছি। ক্ষমতার সমান আমরা বলতে পারি, এই ক্ষমতার সমান হচ্ছে আমাদের বলা যায় ক্ষমতার সমান উপরে যে হচ্ছে যাবে কাজ, আর নিচে আসবে হচ্ছে সময়। আমরা অনেক সময় বলে থাকি পি ইজ ইকাল টু ডাব্লু বাই টি, এরকম একটা ফর্মুলা আমরা। তো পি হচ্ছে ক্ষমতা, ডাব্লু হচ্ছে কাজ, আর টি হচ্ছে আমাদের সময়। তো এইটা হচ্ছে আমাদের ক্ষমতার ফর্মুলা। তো আমি এটা জাস্ট একটু লিখে দিলাম, তোমরা তোমাদের মতো করে এই যে আবার আমরা কাজের ফর্মুলাটা একটু আগেও শিখছি, ওই কাজের ফর্মুলা দিয়ে তুমি এখান থেকে ইজিলি এই কাজটা করে ফেলতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে যে এইগুলো থেকে ভাইয়া কিভাবে হচ্ছে আপনি কিভাবে হচ্ছে এই মাত্রাগুলো বের করা যায় কিভাবে, তাই না? দেখো, তুমি ক্ষমতার মাত্রা মনে করো জানো না, হ্যাঁ? তো ক্ষমতার মাত্রা যেহেতু জানো না, আমরা মনে করো যে এই ক্ষমতার এইখান থেকে ক্ষমতার মাত্রাটা মনে করে জানি না, আমি ক্ষমতার মাত্রা বের করতে চাচ্ছি, তাহলে ক্ষমতার মাত্রাটা আসলে কি হবে? তো এখন ক্ষমতার মাত্রাটা যদি আমি বলতে চাই, তাহলে আমি প্রথমে আমরা এরকম করে নিতে পারি। দেখো, আমি জাস্ট হচ্ছে মাত্রা বের করার ফর্মুলাটা একটু দেখাই, যে আমি পি সমান কি জানি, ডাব্লু বাই টি, তাই তো? আবার আমি কিন্তু ডাব্লু সমান জানি হচ্ছে এফ এস, আবার এফ সমান কি জানি বলো তো, এম এ। তাহলে এম এ এস আর এখানে টি। এখন তুমি বলো এখানকার প্রত্যেকটার মাত্রা বসায় দাও। আচ্ছা বলো তো, এই ভরের মাত্রা, এম মানে তো ভর, এই ভরের মাত্রাটা কি? বড় হাতের এম। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া এটা আপনি কিভাবে বুঝলেন? ওই যে আমি একটু আগে যে সাতটা রাশির ওই যে মাত্রা দেখিয়ে দিলাম, ওই মাত্রার মধ্যে কিন্তু এটা ছিল। আচ্ছা, তারপরে এই এর এর মাত্রাটা কি? এই কার হ্যাঁ, কথা বলার সময় মিউট মানে আনমিউট করবা, এবং কথা বলা শেষ হলে সাথে সাথেই হচ্ছে মিউট করে দিব। আচ্ছা, এখন এখানে দেখো যে এইখানে আমরা কি বললাম হচ্ছে এই ত্বরণের মাত্রাটা এখানে দিলাম, আর এইখানে আমি সরণের মাত্রাটা এখানে দিয়ে দিলাম এল, হ্যাঁ? আর নিচে আমাদের হচ্ছে সময়ের মাত্রাটা দিয়ে দিলাম। তাহলে সব কিছু মিলে এখন কি দাঁড়ালো দেখো, এখানে এম, এল, এল কিন্তু দুইটা আছে, এই যে এল একটা, এ একটা, তাহলে এল স্কোয়ার হয়ে গেল। আর টি, এই টিটা উপরে চলে গেলে কিন্তু টি ইনভার্স কি হয়ে যাবে? 3 হয়ে যাবে। তাহলে আমি ক্ষমতার মাত্রার ক্ষেত্রে আমি যদি বলি যে ক্ষমতার মাত্রা কি, তাহলে আমি বলবো এম এল স্কোয়ার টি ইনভার্স 3। এম এল স্কোয়ার টি ইনভার্স 3। এটা কিন্তু মুখস্থ রাখলে তুমি বিপদে পড়ে যাবা, কারণ তোমার সায়েন্স লেভেলে কিন্তু তোমাকে অনেক অনেক বেশি হচ্ছে মাত্রা পড়া লাগবে। তুমি যদি এইগুলা মুখস্থ রাখো তাইলে তুমি কিন্তু লং টার্মে ঝামেলায় পড়ে যাবা। তো এই জন্য সবসময় তোমাকে ট্রাই করতে হবে যে আমি এই ফর্মুলা দিয়ে এই কাজগুলো করব, এবং ফর্মুলা ভেঙে ভেঙে করব, ফলে এই ফর্মুলা ভাঙলে পরে অনেক সুবিধা হয়। অনেক সময় তোমাকে এই যে ফর্মুলা ভেঙে এখান থেকে অনেক জিনিসও কিন্তু বের করা যায়। যেমন তুমি এখান থেকে দেখো একটা ফর্মুলা বের করা যাচ্ছে, এখান থেকে কি করা যাবে, এখান থেকে তুমি মনে করো সাপোজ এই যে যে অংশটা আছে এস বাই টি, এস বাই টি কে কিন্তু আমরা আবার ভি বলে থাকি, তখন তুমি এখান থেকে কিন্তু এটাও বের করতে পারবো যে এফ ইজিক্যাল টু সরি পি ইজিক্যাল টু এফ ভি। এফ হচ্ছে বল আর এটা হচ্ছে বেগ, তাহলে তুমি বলতে পারো বল গুণ বেগ হচ্ছে ক্ষমতা বলা যায়। তার মানে তুমি যদি এই জিনিসগুলো ভেঙে এইগুলো নিয়ে হিসাব করো, তাহলে এইগুলা বিভিন্ন ধরনের
ফরমেশন তুমি করতে পারবা এবং এটা তোমার জন্য সুবিধা হবে এবং ফিজিক্সে এই কাজটা করাটা উচিত আর কি। তো তোমরা আশা করি এখান থেকে আমাদের মৌলিক রাশির লব্ধ রাশি এবং হচ্ছে এখানকার এই বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারছো। কারো অসুবিধা থাকলে বলো। আর তোমাদের কাজ কি থাকলো সেটাও কিন্তু আমি বলে দিয়েছি। কাজ সবাই কিন্তু আমি দেখতেছি গ্রুপে জমা দিচ্ছ না, 3-4 জন জাস্ট জমা দিচ্ছ। তো সবাই চেষ্টা করবা যে আহ, যারা যারা হচ্ছে উপস্থিত থাকবে ক্লাসে সবাই হচ্ছে গ্রুপে কাজগুলো জমা দেওয়ার ট্রাই করবা। আচ্ছা ওকে, তো তারপর আমরা চলে আসি এরপরে। এখন এইখানে আমাদের কিছু হচ্ছে এমসিকিউ আছে। তো এমসিকিউর মধ্যে আমি যদি প্রথমেই বলি যে এখানে নিচের কোনটি হচ্ছে লব্ধ রাশি, তো আমরা এখানে কিন্তু লব্ধ রাশির কথা বলতেছি। তো আমরা এই যে ভরের কথা বলেছিলাম মৌলিক রাশি, আমরা তড়িৎ প্রবাহ বলছিলাম মৌলিক রাশি, পদার্থের পরিমাণ বলছিলাম মৌলিক রাশি, তাহলে এখানে লব্ধ রাশিটা হবে হচ্ছে আমাদের তাপ। ওকে, তো এই তাপটা কিন্তু আসলে আমাদের কি রাশি? তাপ হচ্ছে লব্ধ রাশি। তো এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা ওকে, আচ্ছা এবার আমরা এখানে চলে আসি। তোমাদের বইতে আমাদের এই জিনিসটা দেওয়া আছে, এটা একটু খেয়াল রাখবে। এখানে আমাদের সবগুলো জিনিস আসলে জানা দরকার নেই, আমাদের সবগুলো জিনিস হচ্ছে জাস্ট হচ্ছে তুমি একবার করে দেখে রাখতে পারো, বাট হচ্ছে আমাদের কিছু কিছু জিনিস আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আমরা কথা বলবো আর কি। আচ্ছা, নেটওয়ার্কের কারণে কি কোনো সমস্যা সৃষ্টি হয়েছে? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছো? মাঝে একটু ঝামেলা হয়েছে না? ও আচ্ছা, এখন এখন ঠিক আছে না? এখনো ঠিক নেই? বোর্ড দেখা যায় না? আচ্ছা, কি দেখা যাচ্ছে এখন? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা আমাকে একটু সময় দাও। আচ্ছা, স্ক্রিনটা মনে হয় শেয়ার অফ হয়ে গেছে। হুম, এবার দেখা যায় না? আচ্ছা ওকে, তো এখন আমাদের এই যে যে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এর মধ্যে কিছু কিছু তথ্য হচ্ছে আমাদের জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমি কয়েকটা তথ্য একটু দাগাই দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধটা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর ব্যাসার্ধ আমাদের আসে, তো পৃথিবীর ব্যাসার্ধটা বিভিন্ন ফরম্যাটে আসতে পারে। এইখানে আসলে এই যে আমাদের এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে আছে 6-এর পরে হচ্ছে আমাদের এই যে 10⁶ আছে, তার মানে 6-এর উপরে 6টা শূন্য আছে, এরকম টাইপের একটা বিষয়, মানে 6। এখানে আসলে আমাদের 6টা শূন্য, এরকম একটা জিনিস। তো আমরা জানি যে এই 3টা শূন্য মিলে কিন্তু কিলো হয়, এটা কিন্তু শুধু মিটার। হ্যাঁ, এইটুকু মিলে কিন্তু কিলো হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে 6000 কিলোমিটার, 6000 কিলোমিটার, অথবা আমি এরকম পুরাটাই লিখতে পারি এত মিটার, অথবা আমি 6 গুণ এইখানে যেহেতু আমাদের 6টা শূন্য আছে তাই আমি 10-এর উপরে 6 দিয়ে দিতে পারি। তো আমাদের এরকম 3টা ফরম্যাটেই আমরা লিখতে পারি। এই ফরম্যাটগুলো একটু মাথায় রাখবা। এই ফরম্যাটের যে কোনো ফরম্যাট আমাদের যে কোনো জায়গায় দেওয়া থাকতে পারে, তো এইভাবে করে একটু মনে রাখবা। তো এটা হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধের কথা বললাম। তারপরে আমরা এখান থেকে জাস্ট হচ্ছে এইটা একটু মনে রাখবো, সেটা হচ্ছে প্রোটনের ব্যাসার্ধ। তারপরে হচ্ছে আমরা এখানে আমাদের এটা গুরুত্বপূর্ণ, সূর্যের ভর, এটা গুরুত্বপূর্ণ, পৃথিবীর ভর, তারপরে আমাদের ইলেকট্রনের ভর, এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর এই মানুষের ভর আবার এখানে কিন্তু এটা বলতে আসলে 60 কেজিকে বোঝানো হয়েছে, মানে গড় হিসাবে মানুষের ভরটাকে হিসাব করা হয়েছে। তো এখান থেকে বুঝতেই পারছো যে মানুষের ভর যেহেতু 60 কেজি ধরা হয়েছে, তার মানে এইটা যেহেতু গড়ে হিসাব করে ধরা হয়েছে, তার মানে প্রত্যেকটা জিনিসই এখানে আমাদের গড় হিসাবেই ধরা হয়েছে আর কি। হ্যাঁ, তো এইখানে এটাকে আসলে এক্স্যাক্টলি তুমি চিন্তা করার দরকার নেই। এইখানে আসলে এগুলো এরকম গড় হিসাবেই ধরা হয়েছে। যেমন তুমি
হ্যাঁ, আমাদের অধ্যায়ের মধ্যেই হয়তো এখানে দেখবা যে ৬০০০-এর জায়গায় ৬৪০০ থাকতে পারে, ৬৪০০ কিলোমিটার থাকতে পারে। তো এইটা নিয়ে আসলে কনফিউশন আছে, এটা আসলে এক এক জায়গায় এক এক রকম থাকতে পারে। তো এইখানে একটা গড় অ্যাভারেজ আছে, মান দেওয়া আছে, তাই এখানে আসলে মানগুলো একটু এলোমেলো আছে আর কি। তো যাই হোক, আমরা এরপরে আসি। এরপরে হচ্ছে আমাদের এইখানে যে প্রশ্ন আছে, এই প্রশ্নের মধ্যে আমাদের দেখা যাচ্ছে, দেখো সূর্যের ভর কত। তাহলে আমরা সূর্যের ভর কিন্তু একটু আগেই দেখেছি, কে বলতে পারবা সূর্যের ভর কত? হ্যাঁ, 2 × 10⁻30, মানে হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের সূর্যের ভর। আচ্ছা, তারপরে যে পৃথিবীর আনুমানিক ব্যাসার্ধ, এইখানে কিন্তু একটা কথা আছে। এই প্রশ্নটা এর আগে কোনবার যেন হচ্ছে তোমার পরীক্ষাতে দিয়েছিল। তো এই প্রশ্নটা অনেকেই কিন্তু ভুল করেছে। অনেকে হচ্ছে মুখস্থই নেই পৃথিবীর ব্যাসার্ধ, আবার অনেকের হচ্ছে মুখস্থ আছে তারপরেও সে ভুল করেছে, কারণ এখানে বিভিন্ন ফরম্যাটে দেওয়া আছে। তো এখন এই ফরম্যাটটা কি, আমরা তো একটু আগে দেখলাম যে 6 × 10⁻6, তাই না? 6 × 10⁻6, এটা তো দেখলাম। মানে 10-এর উপরে 6টা শূন্য, এরকম একটা জিনিস আমরা দেখলাম। তাহলে এটা ঠিক আছে, এটা ঠিক আছে। সাথে দেখো এই যে তৃতীয় নম্বর অপশনটাও ঠিক আছে। কেমনে ঠিক হলো ভাইয়া? আচ্ছা, ওই যে আমরা 6-এর পরে যে 6টা শূন্যের কথা বলছিলাম, তো আমাদের 3টা শূন্য মিলে কি হয়েছে? কিলো। তাহলে ৬০০০ কিলোমিটার, ৬০০০ কিলোমিটার। এখন এই ৬০০০কে আমি আবার এরকম লিখতে পারি না যে 6 গুণ, এখানে কয়টা শূন্য আছে? 3টা শূন্য, তাই 10-এর উপরে 3টা শূন্য দিয়ে দিলাম। এই জিনিসটা বুঝতে অসুবিধা আছে কিনা? অসুবিধা আছে এটা? এটা বুঝতে অসুবিধা আছে? তো এই হচ্ছে আমাদের বিষয় বলি, এই হচ্ছে আমাদের ঘটনা বলি। তো এইটাই হচ্ছে আমাদের এই যে পৃথিবীর আনুমানিক হচ্ছে, পৃথিবীর হচ্ছে এই যে ব্যাসার্ধ আর কি, আনুমানিক যে ব্যাসার্ধ সেটা হচ্ছে এইটা। তাহলে এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটাও ঠিক আছে, তার মানে অ্যান্সারটা কি হবে? ক এবং গ। তো ক এবং গটা কোথায় আছে? যে ঘ নম্বর অপশনে আছে, তাহলে অপশনটা দিতে হবে ঘ নম্বর। ওকে, তাহলে রাইট অ্যান্সার হবে ঘ নম্বরটা। এইখানে তুমি যদি এখানে এইটা অপশন দাও, সেটা তো ঠিক আছে, বাট এইটা রাইট অ্যান্সার না। রাইট অ্যান্সার হবে হচ্ছে ঘ নম্বর, ক এবং গ দুইটাই হবে। জিনিসটা বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এবার আমরা আসি এখানে। আমরা আমাদের বইতে কিছু জিনিস হচ্ছে এখানে আমাদের উল্লেখ করেছে। তো এই জিনিসটাও আমি এখানে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের এই যে যে আমরা 7টা মৌলিক রাশি পাইলাম, এই 7টা মৌলিক রাশিরই একক পেয়েছি। একক পেয়েছি কি? মিটার, কিলোগ্রাম মানে হচ্ছে কেজি, তারপর সেকেন্ড, কেলভিন, অ্যাম্পিয়ার, মোল এবং ক্যান্ডেলা, এইগুলো আমরা পেয়েছি। তো এখন এইগুলো এইগুলোর কি মানে তোমার হচ্ছে এইগুলো আসলে রিয়েলি আমরা কতটুকু জিনিসকে হচ্ছে 1 মিটার বলি, মানে একদম এক্স্যাক্টলি বা সুনির্দিষ্টভাবে আসলে এইভাবে করে কিন্তু আমাদের এই জিনিসগুলো ধরে ধরে আমরা কিন্তু আসলে 1 মিটার বলে থাকি, 1 কেজি বলে থাকি, 1 সেকেন্ড বলে থাকি, এই জিনিসগুলো কিন্তু বলে থাকি। তো আমাদের সবগুলো সম্পর্কে খুব বেশি ধারণা আমাদের না রাখলেও চলবে, তবে কিছু কিছু জিনিস আমাদের পরীক্ষায় আসে, এই জন্য আমি এই জিনিসটা এখানে উল্লেখ করেছি। এর মধ্যে আমাদের পরীক্ষায় আসে হচ্ছে এই সেকেন্ডটা থেকে একটু প্রশ্ন আসে, তারপরে হচ্ছে আমাদের এই যে এইটা থেকে কিছুটা প্রশ্ন আসে, এইগুলা থেকে আমাদের একটু প্রশ্ন আসে। তো এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবো, আমি এই দুটো জিনিস নিয়ে একটু ক্লিয়ার করে দিব। আর বাকিগুলো আমাদের একটু জাস্ট পড়ে রাখতে পারো, কিন্তু এইগুলো হচ্ছে আমাদের জন্য মানে পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ জিনিস না। তো এইখানে এই আসলে 1 মিটার বলতে আসলে কতটুকু বোঝাচ্ছে, বলছে শূন্য মাধ্যমে 1 সেকেন্ড, এই যে 1 সেকেন্ডের আচ্ছা, এখানে হচ্ছে কথার একটু মিসিং হয়েছে মনে হচ্ছে। শূন্য মাধ্যমে 1 সেকেন্ডের আচ্ছা আচ্ছা, এখানে মূল ভাগের পরিমাণটা এখানে মিসিং আছে মনে হচ্ছে। তোমার হচ্ছে এখানে একটা বড় একটা সংখ্যা হবে, হ্যাঁ। তোমার এত ভাগের হচ্ছে 1 ভাগ সময়ে আলো যে দ্রুত অতিক্রম করে তাকে আমরা 1 মিটার বলে থাকি। তোমাদের বইতে এটা দেখবা যে আছে, বইয়ের মধ্যে হচ্ছে এই জিনিসটা আছে, এবং ওখানে বই থেকেই তুলে দেওয়া এটা। বইয়ের মধ্যে যদি আমি দেখি, এটা কোথায় কোন পেজে আছে, মেবি 16 পৃষ্ঠায়। নতুন বইতে আবার একটু আলাদা আছে। তো এই যে এখানে দেখো,
এইখানে আমাদের এই যে আমরা ওইখানে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে মিটার, তাই না? এই যে এখানে একটা বড় মান আছে, এই মানটা ওইখানে মিসিং হয়েছে। এই যে এই বড় মানটা বলছে শূন্য মাধ্যমে, এই যে এই জিনিসটা আর কি, 1 মিটারের সংজ্ঞাটা ওইখানে আমাদের এই যে এই জিনিসটা মিসিং হয়েছে, যে শূন্য মাধ্যমে 1 সেকেন্ডে এই যে এত ভাগের 1 ভাগ সময়ে আলো যে দ্রুত অতিক্রম করে তাকে 1 মিটার বলা হয়। তো এই যে এত ভাগ, আসলে এই জিনিসটা আমারও নিজেরও এই যে খেয়াল নেই, এটা এত বড় মান আসলে খুব একটা কাজেও লাগে না। তো এটা জাস্ট একটু তোমাদের বইতে আছে, একটু দেখে নিও, যদি পারো তো এটা দেখে নিও, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা আবার আগের জায়গায় ফিরে যাই, ছিলাম হচ্ছে মেবি এইখানে। তো এখন দেখো, তাহলে ওই যে আমরা এখানে বললাম ওইখানে যে ভাগটা, সেটা হচ্ছে মূলত ওই যে আলোর বেগের সমান আর কি। আলো ওই যে 3 × 10⁸ বলি না, ওইটাই আসলে ওইখানে 299 এরকম টাইপের একটা মান দিয়ে লেখা আছে আর কি। তো যাই হোক, ওই আলোর যে বেগ, সেই বেগ আর কি, 1 সেকেন্ডে আলোর যে বেগ, ওই অত অত ভাগের 1 ভাগ সময়ে যে আলো যে দ্রুত অতিক্রম করে সেটাকে 1 মিটার বলা হয়। তো এটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, জাস্ট আমরা একটু পরে রাখতে পারি যে আসলে 1 মিটার মানে আসলেই কতটুকু জিনিস বা কতটুকু হিসাব করে 1 মিটার দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, তারপরে আমরা এই দুটো জিনিস বললাম যে গুরুত্বপূর্ণ, আমাদের একটু মনে রাখতে হবে যে 1 কিলোগ্রাম আর হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তো 1 কিলোগ্রাম কি বলছে, ফ্রান্সের রাখা একটা নির্দিষ্ট ভবনে, মানে ফ্রান্সের একটা নির্দিষ্ট ভবনের মধ্যে এরকম একটা জিনিস আছে, মানে প্লাটিনাম ইরিডিয়াম ধাতু দিয়ে তৈরি, এরকম একটা ধাতু দিয়ে তৈরি। এই যে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, যে 3.9 সেন্টিমিটার, এই 3.9 সেন্টিমিটার 3.9 সেন্টিমিটার উচ্চতা ও ব্যাস, মানে উচ্চতা এবং ব্যাস দুইটাই সেম হওয়া লাগবে, এরকম একটি বস্তু। এটা সিলিন্ডার আকৃতির যে বস্তু, মানে এইটা হচ্ছে মনে করো যে এরকম একটা সিলিন্ডার আকৃতির বস্তু। এখন এই সিলিন্ডার আকৃতির বস্তুটার মনে করো কি হওয়া লাগবে, দুইটাই সেম হওয়া লাগবে, অর্থাৎ এই ব্যাসটাও 3.9 হওয়া লাগবে, আবার এই দিকেও হচ্ছে 3.9 হওয়া লাগবে, এরকম একটা বস্তু, যেই বস্তুটা প্লাটিনাম এবং ইরিডিয়াম ধাতু দিয়ে তৈরি, প্লাটিনাম ইরিডিয়াম ধাতু দিয়ে তৈরি এরকম একটা বস্তু, সেই বস্তুর হচ্ছে ভরটাকে আমরা আসলে বলে থাকি 1 কেজি, সেটার ভরটাকে কি বলে থাকি, 1 কেজি বলে থাকি। তার মানে এই যে 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম মানে হচ্ছে কতটুকু, এই জিনিসটা কিন্তু এখান থেকে আমাদের খেয়াল রাখতে হবে। তোমরা একটু দেখো, আমি 1 মিনিট। আচ্ছা, তো আমাকে সবাই শুনতে পাচ্ছ? হুম, আচ্ছা, ওকে, এবার আমরা দেখো এখানে হচ্ছে 1 অ্যাম্পিয়ারের যে ব্যাপারটা আছে সেটা নিয়ে আমরা একটু কথা বলি। তো এখানে বলা হচ্ছে যে আহ, এই 1 অ্যাম্পিয়ারের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে আমাদের এই 2 নম্বর অপশন থেকে আসলে কি ধরনের প্রশ্ন থাকতে পারে, জিনিসটা খেয়াল করবা। এই প্রশ্নটা থাকে হচ্ছে, আমরা এই যে 1 কিলোগ্রাম, এই 1 কিলোগ্রামের ক্ষেত্রে মনে করো যে এই প্লাটিনাম ইরিডিয়াম ধাতু দিয়ে তৈরি না কোন ধাতু দিয়ে তৈরি, এই ধরনের একটা প্রশ্ন থাকতে পারে। আর এই 1 কেজির ক্ষেত্রে ওই বস্তুর উচ্চতা এবং ব্যাস আসলে কতটুকু হয় সেটা আমাদের প্রশ্ন আসে। অথবা বলতে পারে যে 1 কেজি ভরের কোন একটা সিলিন্ডারের উচ্চতা ও ব্যাস কত হবে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই ধরনের প্রশ্ন থাকতে পারে। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি এটা একটু দাগাই দিলাম। আর একটা বিষয় হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তো 1 অ্যাম্পিয়ারের ক্ষেত্রে দেখো যে বিষয়টা বলতেছে সেটা হচ্ছে এইটা কিন্তু দিলে পরে অনেকেই ভাবে যে এটা আমাদের বইয়ের হয়তো বাইরে থেকে প্রশ্ন আসছে, অনেকে এইটা ভাবে, কিন্তু আসলে বিষয়টা কিন্তু এই যে এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। তো এখানে বলছে যে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হলে 1 মিটার দূরত্বে রাখা দুইটি 1 মিটার দৈর্ঘ্যের তার, মানে হচ্ছে এরকম 1 মিটার দৈর্ঘ্যের তার 1 মিটার দূরে রাখা, অর্থাৎ এর মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে 1 মিটার। তো সেই ক্ষেত্রে আমাদের
এর মধ্যে যে পরিমাণ বল, যে পরিমাণ বলে একে অপরকে আকর্ষণ করবে তাকেই হচ্ছে 1 অ্যাম্পিয়ার বলে। তার মানে যে পরিমাণ বল মানে হচ্ছে, আচ্ছা এখানেও আমাদের একটু মিসিং আছে, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 8 হবে, 2 গুণ 10 টু দি পাওয়ার 8, 2 গুণ 10 টু দি পাওয়ার 8 নিউটন বলে একে অপরকে কি করে, আকর্ষণ করে। তখন সেই জিনিসটা, সেই পরিমাণ হচ্ছে এই এই এর মধ্যে দিয়ে যে পরিমাণ বিদ্যুৎটা গেলে এই ঘটনা ঘটবে, সেই পরিমাণ বিদ্যুৎকে আমরা 1 অ্যাম্পিয়ার বলে থাকি। কথাটা কি, কথা কি বুঝতে পারলাম? এটা তো চেক করা যায় না ওইভাবে, হচ্ছে চেক করা যায় না ব্যাংক ছাড়া, ওইখানে ব্যাংকে না গেলে চেক করা যাবে না। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? আচ্ছা, তো এইখানে আমাদের 1 অ্যাম্পিয়ার আমরা বোঝানোর চেষ্টা করলাম যে দুইটা তার আমরা রাখলাম, দুইটা তারের মাঝে হচ্ছে আমরা দূরত্ব রাখলাম হচ্ছে কি 1 মিটার দৈর্ঘ্যের দুইটা তার, এবং এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার রেখে এদের মধ্যবর্তী আকর্ষণ যদি 2 গুণ 10 টু দি পাওয়ার 8 হয়, তখন আসলে এর মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎটা যাচ্ছে সেটাকে আমরা 1 অ্যাম্পিয়ার বলে থাকি। তো এটাও আমাদের অনেক সময় প্রশ্ন আসে যে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট দুইটা তারের মধ্যবর্তী দূরত্ব যদি 1 মিটার হয়, তাহলে কত বলে আকর্ষণ করে পরস্পরকে। তাহলে এই যে 2 গুণ 10 টু দি পাওয়ার 8 নিউটন বলে আকর্ষণ করে, এই জিনিসটা আমাদের প্রশ্নে আসে। তো এটা একটু মাথায় রাখবো। তো এই দুইটা টার্ম হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই অংশটুকুর মধ্য থেকে। তো এই দুটা জিনিস একটু খেয়াল রাখবো। আচ্ছা, এরপরে চলে যাই আমরা পরের অংশে। আচ্ছা, এইখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে এটা তোমাদের বইয়ের হয়তো কত পৃষ্ঠায় আছে এটা দেখে নিবা। অবশ্যই আমি পড়ানোর সময় বলছিলাম বইগুলো সাথে রাখবা। তো এইটা এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসে, আমি এখানেও প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করেছি, এগুলো ভালো করে একটু খেয়াল রাখবা, তাহলে ওই প্রশ্নগুলো পারা যাবে। এখানে একটু এই যে প্রথমে এই প্রশ্নটা দিয়েছে কি, প্রথমে প্রশ্ন দিয়েছে হচ্ছে আমাদের স্বাভাবিক উচ্চতার মানুষের উচ্চতার একজন মানুষের মাড়ি থেকে পেট পর্যন্ত দূরত্ব হচ্ছে 1 মিটার। তো আমি ভাই একটু আগে যে মিটারের সংজ্ঞাটা পড়লাম ওইটা আর এটার মধ্যে পার্থক্যটা কি? এটা হচ্ছে আনুমানিক, মানে হচ্ছে তুমি আনুমানিকভাবে চিন্তা করতে পারো। আর ওইটা ভাইয়া কি, ওইটা হচ্ছে সুনির্দিষ্ট, মানে ওইটাই আসলে মূলত বৈজ্ঞানিক হিসাবে হিসাবকৃত মান। আর এইটা হচ্ছে আমাদের হিসাবকৃত মান না, এটা জাস্ট আমাদের একটা আইডিয়া, মানে স্বাভাবিক একটা মানুষের মাটি থেকে পেট পর্যন্ত উচ্চতা। তো এখন মনে করো আমরা 1 মিটার পড়তেছি, এটা সম্পর্কে যদি আমার মাথার মধ্যে কোনো ধারণাই না থাকে, তাহলে 1 মিটার মানে কতটুকু, একজন তোমাকে বললো 1 মিটার মানে কতটুকু, তুমি বললা অনেক বড়, তো এইটা হইলে তো হবে না। তোমার মাথার মধ্যে একটু জাস্ট ধারণা থাকা লাগবে যে 1 মিটার বলতে আসলেই কতটুকু বোঝাচ্ছে। তা তুমি তখন চিন্তা করবা যে 1 মিটার বলতে আসলে একটা স্বাভাবিক মানুষের মাটি থেকে পেট পর্যন্ত তার উচ্চতা যতটুকু, ততটুকুকে 1 মিটার বলা হয়। আচ্ছা, তারপরে আমরা যদি সেকেন্ডে আসি যে 1 লিটার আসলে কতটুকু, তো আমরা তো জানি, আমরা জানি যে আমাদের যে গ্লাস আছে, যে গ্লাসে আমরা 4 গ্লাস পানি, মানে এক এক গ্লাসে হচ্ছে আমরা চিন্তা করি এটা হচ্ছে 250 ml আছে, 4 গ্লাস একসাথে করলে আমরা তখন বলি যে এটা হচ্ছে 1 কেজির কাছাকাছি। তো এই হচ্ছে আমাদের ঘটনা, তাহলে 4 গ্লাস পানিতে আসলে কি হবে, 1 লিটার হবে। তারপর আমরা বলতে পারি যে হচ্ছে আমাদের 1 সেকেন্ড কতটুকু, আমরা বলে থাকি 1001 বলতে আমাদের যতটুকু সময় লাগে, মানে 1001, 1001, তাহলে 1 সেকেন্ডের মধ্যে আমরা এটা বলে ফেলতে পারি, তাই আমরা ওইটাকে এইভাবে বলতে পারি। আচ্ছা, তারপরে আমাদের এইখানে গুরুত্বপূর্ণ একটা টার্ম আছে, সেই টার্মটা একটু মাথায় রাখবা। বলছে তাহলে 1 অ্যাম্পিয়ার কতটুকু, 1 অ্যাম্পিয়ার তো একটু আগেই বললাম যে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট দুইটা তারের মধ্যবর্তী দূরত্ব যদি 1 মিটার হয়, এদের মধ্যবর্তী যে মনে করো যে আকর্ষণটা থাকে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তো এইখানেও আমরা সেই সেম ভাবে বলতে পারি বিষয়টা। তো আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে তিনটি মোবাইল ফোন, তিনটি মোবাইল ফোন একসাথে চার্জ করা হলে, তিনটে মোবাইল ফোন যদি আমি একসাথে চার্জ করি, তাহলে আমরা মোটামুটি ধরে নিব যে ওর মধ্যে হচ্ছে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ আমাদের লাগতেছে। তো মোবাইল ফোনের আবার মানে ভোল্টেজগুলো কতটুকু হয়, ওখানে যে ব্যাটারি থাকে সেটার ভোল্টেজ মোটামুটি 5 ভোল্টের কাছাকাছি হয়, 5 ভোল্টের কাছাকাছি করা হয়। বলছে তাই এখানে মোটামুটি খরচ হয় হচ্ছে 5 ওয়াট। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া 5 ভোল্ট হইলে কেন 5
ওয়াট হয়। হ্যাঁ, তাহলে এখানে একটা বিষয় একটু খেয়াল রাখবা। দেখো ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট আর এই বিদ্যুৎ প্রবাহ হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে আমি বলতে পারি ভোল্টেজ হচ্ছে, এই ভোল্টেজ হচ্ছে আমাদের 5 ভোল্ট, 5 ভোল্ট। আচ্ছা, আর বিদ্যুৎ প্রবাহ হচ্ছে আমাদের 1 অ্যাম্পিয়ার। ওকে, 1 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমরা তোমরা হচ্ছে বিদ্যুতের ওই চ্যাপ্টারের মধ্যে পড়বা পি ইজ ইকাল টু ভিআই বলে একটা ফর্মুলা পড়বা। তার মানে এইখানে কি হয়েছে, ভিটা হচ্ছে 5 আর এইখানে আমাদের এটা হচ্ছে 1। তো এটা যদি আমাদের 1 হয় তাহলে দুটা মিলে কত হবে, এটা হচ্ছে 5 হবে। আর আমরা এই ক্ষমতার একক, ওই যে আমরা কারেন্টের মানে বাল্ব কেনার সময় আমরা কি ওয়াট এককে কিনি না, তো এই ক্ষমতার এককটা হচ্ছে ওয়াট। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 5 ওয়াট, সরি এটা আমরা বলতে পারি হচ্ছে 5 ওয়াট। ওকে, তাহলে আমরা বলতে পারি হচ্ছে 5 ওয়াট। তাহলে বিষয়টা বুঝতে কারো অসুবিধা আছে কিনা? তো এইখানে আমাদের 5 ভোল্টের ব্যাটারি ছিল এবং ওর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হইল। তাহলে দুইটা গুণ করলে আমরা এখানে 5 ওয়াট পাইলাম। তাই এখানে বলা হচ্ছে 5 ভোল্টের চার্জ যদি করা হয় সেখানে আমাদের খরচ হবে হচ্ছে 5 ওয়াট। এখন যদি আমি বাসাবাড়ি লাইট, ফ্যান বা ফ্রিজ, এটা তো 220 ভোল্টের কাছাকাছি, তাহলে এইটাতে খরচ কত হবে? এইটাতে ওই 220 ওয়াটই হবে, কারণ ওর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যদি যায় তখন আমরা এরকম করে বলতে পারি। তো এই হচ্ছে আমাদের ঘটনা। তারপরে আমরা বলছি এখানে যে হাত দিয়ে যদি কারো জ্বর অনুভব করো তাহলে সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে 1 কেলভিন তাপমাত্রা তার বেড়ে গেছে। তার মানে আমি হাত দিয়ে কারো বডিতে যদি হচ্ছে হাত দিয়ে তার জ্বরটা পরিমাপ করি, তাইলে তখন আমরা বলবো যে তার 1 ডিগ্রি মানে কেলভিন হচ্ছে তার তাপমাত্রাটা বৃদ্ধি পাইছে, এরকম একটা অনুমানিকভাবে আমরা মানটা বলতে পারি। আচ্ছা, তারপরে মোল, এখানে একটা কথা বলছে যে মোল, এই মোল ব্যাপারটা কিন্তু এখানে এরাই জাস্ট হচ্ছে বলেই দিয়েছে। দেখো বলছে যে মোল অনুভব করাটা কঠিন। তো আমরা এখানে আনুমানিকভাবে এভাবে চিন্তা করতে পারি যে একটি বড় চা চামচ, এই যে এখানে একটু মাথায় রাখবা যে একটা বড় চা চামচ পানিতে, বড় চা চামচ পানিতে মোটামুটি 1 মোল পানির অণু থাকে। মানে আমি যদি বড় 1 চা চামচ নিই তাহলে সেইখানে 1 মোল থাকবে। ওকে, 1 মোল থাকবে, কিন্তু 1 কাপ পানিতে আবার 10 মোল থাকে। 1 কাপ যদি পানি নিই তাহলে সেইখানে আবার কিন্তু 10 মোল থাকবে। আর বড় 1 চা চামচে কি থাকে, 1 মোল থাকবে। বড় 1 চা চামচে 1 মোল আর 1 কাপে 10 মোল, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আমাদের নিচে যেটা বললো সেটা হচ্ছে একটা মোমবাতির আলোকে মোটামুটি 1 ক্যান্ডেলা বলা যেতে পারে। মোমবাতির যে আলো সেটাকে আমরা 1 ক্যান্ডেলা বলতে পারি। তো এই বিষয়টা সবাই আশা করি বুঝতে পেরেছ। তো এইখানে আমাদের এবার আমরা কয়েকটা প্রশ্ন রেখেছি, প্রশ্নগুলো একটু ভালো করে খেয়াল করবা। এগুলো কিন্তু বিগত সালগুলোতে মানে পরীক্ষাতে আসছে। তো আমরা এখানে প্রথমে বলতেছি যে মোবাইল ফোন সাধারণত কত ভোল্টে চার্জ করা হয়। তো আমি একটু আগে বললাম যে এটা আসলে 5 ভোল্টে চার্জ করা হয়, 5 ভোল্ট। আচ্ছা, তারপরে বলছে যে 1 মোল পানির অণু থাকে, 1 মোল পানির অণু থাকে, 1 মোল কিন্তু বলছে 1 মোল থাকে কি বড় চা চামচের 1 চামচ পানিতে থাকে হচ্ছে 1 মোল। আর যদি আমি 1 কাপের কথা বলি, 1 কাপে হচ্ছে আসলে কি থাকে, 10 মোল থাকে। তো এটা আমরা একটু আগেই বললাম কিন্তু। আচ্ছা, তো এরপরে আমাদের একটা গুরুত্বপূর্ণ টার্ম আছে, সেটা হচ্ছে এই যে এই তথ্যগুলো আমাদের একটু মনে রাখা। এই তথ্যগুলো হচ্ছে আমাদের কি কি আছে এই তথ্যের মধ্যে। এই তথ্যের মধ্যে আছে হচ্ছে তোমার আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের আমরা একক ব্যবহার করার সময়, যেমন আমরা মিটার ব্যবহার করি, এর সামনে আমরা কিলো শব্দটা কে লিখে দিলে আমরা বলি কিলোমিটার। তো এই যে কিলোটা, এই যে সামনে যেটা আসলো সেটাকে আমরা প্রিফিক্স বা উপগুণিতক বলে থাকি, বা উপসর্গও বলা যেতে পারে। তো এই যে যে জিনিসটা, এইটাকে আসলে আমরা এইখানে শিখতেছি। তো এইখানে আমাদের কি কি জিনিস আছে, আমরা এখানে অনেকগুলো জিনিস আছে এবং এইগুলা একটু মনে রাখাটা এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই টাইপের জিনিসগুলো তুমি পরবর্তীতেও পাবা। এটা হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এই ধরনের ঘটনাটা আমাদের আসে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবা। তো এইখানে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। সবাই একটু খেয়াল করবা যে এই যে এখানে আমাদের ডেকা মানে আসলে কি, ডি এ দিয়ে প্রকাশ করা হয়। এটা ডেকা মানে 10 টু দি পাওয়ার 1, তারপরে হেক্টো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 2, কিলো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3, মেগা মানে 10 টু দি পাওয়ার 6, টেরা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 12, পেটা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 15, এক্সা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 18। তো
তো তারপরে ডেসি মানে 10⁻⁻1, সেন্টি মানে 10⁻², মিলি মানে হচ্ছে 10⁻³ মাইক্রো মানে 10⁻⁶, ন্যানো মানে 10⁻⁹, পিকো মানে 10⁻12, ফেমটো মানে 10⁻15 এবং অ্যাটো মানে 10⁻18। এবং কোনটা কার একক, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য, কারণ হচ্ছে আমাদের অনেক সময় প্রশ্ন আসে একটা এককের সাথে আরেকটা এককের সম্পর্ক দিয়ে প্রশ্ন আসে, তো সেই ক্ষেত্রে আমাদের ওইটা কিন্তু জানা লাগে। তো এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা পাচ্ছি সেটা হচ্ছে, যেমন তুমি এখানে এখানে যেমন মনে করো যে আমাদের এরকম আসতে পারে, এই যে এটা হচ্ছে ন্যানো আর এটা হচ্ছে আমাদের ফেমটো। এখন তোমাকে যদি প্রশ্ন করে যে ন্যানো ফেমটোর কত গুণ, তাহলে প্রশ্নটা হইল ন্যানো ফেমটোর কত গুণ, তাহলে আমাদের বলল যে এরকম একটা প্রশ্ন আসতে পারে যে ন্যানো কত গুণ। তাহলে এরকম যদি আমাদের প্রশ্ন দেয়, তখন আমাদের দেখতে হবে যে ন্যানোটা কোনটা ফার্স্টে আছে। তো আমি দেখতে পাচ্ছি ন্যানোটা প্রথমে আছে, তারপরে ফেমটো আছে। তাহলে আমি প্রথমে ন্যানো বসাই দিব, তারপরে ফেমটো বসাই দিব। তাহলে ন্যানো প্রথমে বসালে কি হচ্ছে 10⁻⁻9, আর ফেমটোটা কত 10⁻⁻15। এখন এটা উপরে গেলে কি হয় বলো তো? এই সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, এখান থেকে আমরা তাহলে কি পাচ্ছি, এখান থেকে আমাদের বিয়োগ হইলে কত হচ্ছে 6 হচ্ছে। তখন আমি বলবো যে ন্যানো ফেমটোর 10⁻6 গুণ। বোঝা গেল? ন্যানো ফেমটোর 10⁻6 গুণ। তার মানে সবসময় মাথায় রাখবা যে যেইটা আগে থাকবে তাকে আগে বসাবো, উপরে এই যে উপরে বসাইছি তাকে, হ্যাঁ, আর যেটা পরে থাকবে তাকে নিচে বসাবো। জাস্ট এই তথ্যটা মাথায় রাখলেই কিন্তু হবে, এই রাখলেই তুমি এই কাজটা করতে পারবা। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন এই তথ্যটা কিন্তু মুখস্থ রাখতেই হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই শখটা খুবই ইম্পর্টেন্ট, শখটা মুখস্থ রাখবা। আচ্ছা, ওকে। তো এবার আমরা এরপরে যদি যাই, এখানে কয়েকটা আমাদের প্রবলেম দেওয়া আছে, প্রবলেমগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এইখান থেকে তুমি সহজেই এটা কিন্তু করতে পারবা। পিকো মানে কত, এটো মানে কত, এই দুটো তোমাকে জানা থাকলে তুমি সহজেই করে ফেলতে পারবা। তার মানে পিকো আগে বসাবা, এটো পরে বসাবা, তাইলেই হয়ে গেল। এখন আমরা এখানে দেখে নিই যে আসলে পিকো কত ছিল। পিকো মানে হচ্ছে এই যে এখানে পিকো ছিল, পিকো মানে 10⁻12, আর এটো মানে 10⁻ কত 18। তাহলে এই ক্ষেত্রে তুমি এখানে 10⁻12টা উপরে দাও, 10⁻12টা উপরে দাও, আর এইখানে তুমি 10⁻−18 দাও, আর উপরে 10⁻। তো এইখান থেকে কত হবে 10⁻6 হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু বলবো যে এটার অ্যান্সার হবে 10⁻6। সেম ওয়েতে তুমি বাকিগুলোও কিন্তু এই একইভাবে করতে পারবা। আশা করি এটা এইগুলো নিয়ে খুব বেশি সমস্যা হওয়ার কথা না, তোমরা ইজিলি এগুলো করতে পারবা। ঠিক আছে, এখানে আমাদের কয়েকটা প্রবলেম আছে, তোমরা দরকার হলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরে হচ্ছে বাসাতে ট্রাই করো যে এটার সাথে এটা মিলে বা কোনটা হয় অ্যান্সার, এটা একটু ই করে রাখতে পারো এইটা, এবং সাথে এইটা। ওকে। আচ্ছা, এইখানে এই যে লাস্ট এটা নিয়ে অনেকেই কিন্তু একটু কনফিউজ হয়ে যায়। এইখানে দেখো আমাদের বলছে 4 ন্যানোমিটার, হ্যাঁ, আর এইখানে আমাদের বলতেছে যে আরেকটি বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 2 পিকোমিটার। তাহলে ন্যানোমিটার মানে 4 গুণ 10⁻⁻19 আছে, এরকম একটা জিনিস। আর এটা মনে হচ্ছে 2 গুণ 10⁻12 এইটা। ওকে। এখন এখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমি কোনটা আগে দিব কোনটা পরে দিব, এটা নির্ভর করবে হচ্ছে এই প্রশ্নে করার উপর ভিত্তি করে, যে প্রশ্নে এখানে কি বলা হইলো, প্রশ্নে এখানে আসলে কি বলা হইলো এর উপর ভিত্তি করে হবে। তাহলে প্রথমে যেহেতু এটা এখানে আছে, আর সেকেন্ডলি যেহেতু এটা এখানে আছে, তাহলে এই দুইটার উপর বেস করে আমরা এখানে দিলাম। আর যদি প্রশ্ন থাকতো দ্বিতীয় পাতের দৈর্ঘ্য প্রথম পাতের দৈর্ঘ্যর কত গুণ, তাহলে আমি দ্বিতীয়টা আগে দিতাম আর প্রথমটা পরে দিতাম। আর এখানে যেহেতু প্রথম পাতই আগে দেওয়া আছে, তাই আমরা এখানে প্রথম পাতটা আগে দিয়েছি। তাহলে 4 গুণ 10⁻⁹ আর 2 গুণ 10⁻12, এই দুইটা আমরা এইভাবে করে দিতে পারি। এবং এই ক্ষেত্রে আমরা যদি কাটাকাটি করি তাহলে ব্যাপারটা কি আসবে, এই যে 2 কাটাকাটি হইলে এখানে 2 থাকবে, আর সাথে আমাদের এখানে পাওয়া যাবে হচ্ছে 10⁻3। তাহলে 10⁻3 মানে হচ্ছে 2 এর উপরে 3টা শূন্য,
তার মানে এটা হচ্ছে আমাদের 2000 গুণ। তাহলে এখানে আমাদের যেটা 2000 আছে সেটাই হচ্ছে অ্যান্সার। কথা কি বলতে পারলাম? আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো এইটা বাসা থেকে একটু করে ফেলবা। আর এইটা তোমাদের হচ্ছে প্রথম অধ্যায়ে যদি শীটটা ওখান থেকে নিয়ে নাও তাহলে এটা আরও বেটার হয়। প্রথম অধ্যায়ের শীটটা নিয়ে ওখান থেকে প্রথমের যে অংশটা আছে ওখান থেকে ওই প্রবলেমগুলো একটু সলভ করে ফেলবা। প্রথমে যে তোমার হচ্ছে এই অধ্যায়ের প্রথমের দিকের কিছু প্রবলেম এখানে দেওয়া আছে, ওখান থেকে সলভ করে নিলে আমাদের মোটামুটি এটা আর সমস্যা হওয়ার কথা না। তো আমি আশা করতেছি আপাতত তোমরা এই পর্যন্ত যতটুকু আমি দেখালাম এই অংশটুকু সুন্দর করে দেখে ফেলবা। তো তোমাদের বইয়ে এই যে যে ছকটা আছে এই ছক পর্যন্ত আসলে পড়াটা থাকতেছে। ওকে, এই ছক পর্যন্ত তোমরা সুন্দর করে পড়ে ফেলবা। তো এই হচ্ছে আমাদের ফিজিক্সের পার্টটা গেল। তো আমরা এবার হচ্ছে আমরা একটু কেমিস্ট্রি নিয়ে কথা বলবো। আমি একটু হচ্ছে